সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা কথা শুনছেন। এই রোদ্রে পুড়ে আমি বেশি সময় নিয়ে কথা বলে আপনাদের ঘরে করতে চাই না। প্রাসঙ্গিক দু চারটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। ৫৫ মাসের অভিজ্ঞতা বিজেপি আইপিএফটি জোট সরকার আমাদের ত্রিপুরার মানুষ উপজাতি অনুপজাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে বলে বলে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাৎপর্য মণ্ডিত ঐতিহাসিক ঐতিহ্য ত্রিপুরার বুকে গড়ে তুলেছে। ৫৫ মাসের দুঃশাসনে বিজেপি আইপিএফটি জোট সরকার এগুলোকে ধ্বংস করেছে, শ্মশানের কিনারায় নিয়ে গেছে। গণতন্ত্র আক্রান্ত, ধর্ম নিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি, মৌল ভাবনা আক্রান্ত, ব্যক্তি স্বাধীনতা নাগরিক অধিকার আক্রান্ত, প্রেসের প্রচার মাধ্যমে স্বাধীন সত্তা মতামত ব্যক্ত করার যে অধিকার আক্রান্ত, ভোট দেওয়ার যে অধিকার স্বাধীনভাবে নির্ভয়ে আপনার পছন্দের প্রার্থী বা দলের প্রতিনিধিকে আক্রান্ত। এটা দেশের সুলভ শৈল একদলীয় সন্ত্রাস ত্রিপুরার বুকে চলছে। এটা ত্রিপুরার ঐতিহ্য না, এটাকে চলতে দেওয়া যায় না। এর থেকে ত্রিপুরাকে উদ্ধার করবার জন্য ত্রিপুরার গণতান্ত্রিক দেশপ্রেমিক ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন সমস্ত শক্তিকে দল মত সবকিছুর ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমাদের এই ঐতিহ্যকে পুনরুদ্ধার আমরা করতে না পারি, পুনঃপ্রতিষ্ঠা আমরা করতে না পারি, বেঁচে থাকবার জন্য আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ জরুরি সমস্যাগুলো দাবিগুলো সেগুলোর জন্য কথা বলবো কি করে, লড়াই করবো কি করে, সংগ্রাম করবো। তাই আজকের দিনে শুধু বামফ্রন্ট না, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি না, আমাদের ত্রিপুরায় বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে বিজেপির বিরুদ্ধে এখানে সেখানে কথা বলছেন, আক্রান্ত হচ্ছেন। আপনারাও আপনাদের কাছে আমরা আবেদন করব, ভোট যখন আসবে কোন দল তার সাথে নির্বাচনী সমঝোতা করবেন, এটা যার যার দলীয় যে নীতি মতাদর্শ কৌশলগত অবস্থান তার উপর ভিত্তি করে ঠিক করবেন। এই স্বাধীনতা প্রত্যেক দলের আছে, স্বাতন্ত্র অস্তিত্ব রক্ষা করে সে ভূমিকা দেওয়ার যে অধিকার, সে অধিকারের উপর আমাদের কারণ হস্তক্ষেপ করার সুযোগ নাই। কিন্তু আমাদের যে ঐতিহ্য যেটাকে ধ্বংস করে ফেলেছে, এটাকে পুনরুদ্ধার করার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। আপনিও যদি সেখানে আপনার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য ভূমিকা দিতে চান, আপনিও আক্রান্ত হচ্ছেন, সেই কারণে আপনাদের কাছে আমরা আবেদন করব এই প্রশ্নে আমাদের গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ শক্তি বামপন্থী পক্ষ আমাদের ঐক্যবদ্ধ ভাবে এটাই হচ্ছে এই সময়ে সবচেয়ে জরুরি প্রয়োজন। আমরা বিশ্বাস করব ত্রিপুরা রাজ্যের মানুষ সমস্ত গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে এই প্রশ্নে কার্যকরী ভূমিকা দেওয়ার মতো একটা জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা গ্রহণ করবেন। অভিজ্ঞতা কি গত নির্বাচনে তাদেরকে সবচাইতে বেশি প্রলুব্ধ করেছিল যুব শক্তি। কি প্রতিশ্রুতি বলে আপনাদের ভারত করবো না, আপনারা আমাদের বেশি জানেন।
দেওয়ার প্রশ্নের লক্ষ্যে দরজা জানালা উন্মুক্ত করতে হয়, তাহলে এই যে সরকার, এই সরকারকে রেখে কিন্তু এটা হবে না। একে যদি উৎখাত করে জনগণনী শক্তির সমন্বয়ে বিকল্প একটা সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত করতে না পারে, বেকার জীবনের যে যন্ত্রণা আকাশচুম্বী হচ্ছে, তার থেকে রেহাই রক্ষা পাওয়ার জন্য বিকল্প কিন্তু কিছু নাই, কোনো ভুল ভুলের ভাবে পাওয়া যাবে না। 10,300 ভোটের সময় তাদেরকে যে প্রলোভন দেখিয়েছিলেন, যারা এদের মুখের গ্রাস হরণ করেছে, তারাই মিলিত ভাবে পদে ভোটের লড়াই তাদেরকে পরীক্ষ করে এক পক্ষে ব্যবহার করা, তাদের কাম অপরাধ 55 মাস হয়ে গেল, কোথায় কাজ? বরং কথা বলবার চেষ্টা করলে পরাক্রান্ত হচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, সচিবালয়ের সামনে অথবা বিধানসভার সামনে। এই পরিস্থিতির অবসান ঘটাতে গেলে 10,323 তাদের প্রতি সুবিচার করতে গেলে পর, তাদের মুখের গ্রাস তাদেরকে ফিরিয়ে দিতে গেলে পর, এই সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ না করতে পারলে পর, জনদরদী কোন একটা শক্তির হাতে সামনের দিনে সরকার পরিচালনার দায়িত্ব তুলে দিতে না পারলে পর, এই সমস্যার কোন সমাধান নাই। হাজার হাজার কর্মচারী এরা স্থায়ী নাও হতে পারে, তাদেরকে একটা আক্রোশমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে ছাঁটাই করে দিয়েছে, তাদের কাজ হরণ করেছে। এদেরকে যদি এই অধিকার ফিরিয়ে দিতে হয়, তাহলে মানুষকে ঐক্যবদ্ধ করে এই যে দুঃশাসনের সরকারটা চলছে, যুব শক্তির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, এদেরকে যদি ক্ষমতাচ্যুত করা না যায়, তাহলে এই সমস্যার তো সমাধান হবে না। এই বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছি। শুধু বড় সমাবেশে অংশগ্রহণ করলেই কিন্তু চলবে না, এখান থেকে নতুন করে প্রতিজ্ঞা নিতে হবে, দৃঢ় দৃষ্টিভঙ্গি নিয়ে এলাকায় ফিরে যেতে হবে, নতুন মানুষের কাছে কিন্তু আমাদের পৌঁছতে হবে। এটা করতে না পারলে পর মূল লক্ষ্যে কিন্তু পৌঁছা যাবে না। কোথায় কেন্দ্রীয় সরকার বেতন কমিশন আমাদের শিক্ষক কেরানি কর্মচারী বন্ধুদের মাথা খারাপ করে দিয়েছিল বিধানসভা নির্বাচন। আমি বিস্তৃত কাহিনীতে যেতে চাই, দিয়েই তো পারছেন না, মাত্র 8টা দিয়ে দিয়েছে। বামফ্রন্ট সরকারের সময় বছরে 2টো করে দিয়ে দিত, 5 বছরে 10টা দিয়ে। আপনাদের চাহিদা মতো দিতে না পারলেও এই নিয়ম রক্ষা করে এই ভূমিকা সরকার পালন করার চেষ্টা করেছে। এই সরকার যারা 7 সেন্ট্রাল পে কমিশন কার্যকরী করবেন আপাতত নিজেরাই করলেন না কেন্দ্রের সরকারে, তাদের দলের যারা পরিচালিত রাজ্যের যে সরকার যেটা করছে না, তারা ত্রিপুরাই করে দেবে। বিভ্রান্ত হয়েছিল না, এখন দিয়ে পাচ্ছে হিন্দির কি ব্যতিচুপ নিয়ে যেখানে সেখানে শিক্ষক কেরানি কর্মচারীদের ক্ষতি করছে। অত পত্রিকায় উঠছে এটা একটা ব্যবসার ফাঁদ হয়ে গেছে, বিভিন্ন দপ্তরের কথা উল্লেখ করে বলছে টাকা পেলে বদলি হচ্ছে, টাকা পেলে বদলির যে নির্দেশ এটা সংশোধন করছে। কি চলছে? এই অবস্থা থেকে যদি মুক্তি চান, এই সরকার থাকবে, আপনার চাহিদা পূরণ হবে, এই আক্রমণ প্রতিহত করা যাবে, ভুল করবে। তাই আবেদন করব এই সরকারটাকে উৎখাত করবার জন্য, গণতান্ত্রিক শক্তি তাদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য, জনগণের প্রতি দায়বদ্ধ যারা, তাদেরকে নূতন করে সামনের লড়াইয়ে এই সরকারে প্রতিষ্ঠিত করবার জন্য আপনাদের কিন্তু ঘরে ঘরে শপথ নিতে হবে। না হলে পর এই অবস্থা কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। 200 দিন রেগার কাজ হবে, 140 টাকা মজুরি হবে। এখন কি দেখা যাচ্ছে? 32 দিন 35 দিন তাদের ঠিক সময়ে মজুরি পাচ্ছেন না, মন্ডলের লোকরা লুট করে নিয়ে চলে যাচ্ছে। কোথায় 200 দিন, কোথায় 340 টাকা মজুরি?
চান তাহলে তো এই সরকার থাকলে হবে না। একই ঘটনা ঘটছে শহরের জোয়ার নিয়ে। ভারতবর্ষের কোন রাজ্যে নাই, বামফ্রন্ট সরকার তারাই ত্রিপুরাতে প্রথম নগরে রেগারা দলে ডুয়েট চালু করেছিল, এখানে তাই হচ্ছে। কাজে ডুয়েট বলুন, রেগা বলুন, উন্নয়নমূলক যে দপ্তরগুলো আছে, রাস্তাঘাট, জল, কল, সেচ, এই কাজের সঙ্গে যারা যুক্ত, কৃষি, এই দপ্তরগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয়, কোনো কাজে নাই। অথচ বাজেটে আমরা টাকা ধরে দিয়ে আসছি, এই টাকা কোথায় যাচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, তার কোনো হিসেব নাই। কাজে এই পরিস্থিতি থেকে শ্রমজীবী অংশের মানুষ, গ্রামের মানুষ, শহরের শ্রমজীবী অংশের মানুষ, তাদেরকে যদি রক্ষা করতে হয় তাহলে এই সরকার থাকবে আর তাদেরকে রক্ষা করা যাবে? এটা হতে পারে, এটা হতে পারে না। এদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে। সামনে আছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রামটা আসছে, সেই সংগ্রামে দৃঢ়তা নিয়ে, ঘনিষ্ঠতা নিয়ে, ঐক্যবদ্ধভাবে দাঁতে দাঁত রেখে আপনার জনগণের স্বার্থের পক্ষে আপনার উপর যে আক্রমণগুলো আজকে আসছে, এগুলোর বিরুদ্ধে রক্তাক্ত হয়ে শহীদের মৃত্যুবরণ করেও যারা লাল ঝান্ডা উপরে রেখে আপনার পাশে দাঁড়িয়ে অধিকারগুলো আদায় করবার সংগ্রাম করে চলেছে, এই ভাবাপন্ন যে শক্তি, তাদেরকে যদি আপনি সরকারে বসাতে না পারেন তাহলে তো আপনার এই সমস্যার কোনো সমাধান হবে না। এই দিকটির প্রতি গুরুত্বপূর্ণ ভাবে নজর কিন্তু আপনাদের দিতে হবে। স্কুলে মাস্টার নাই, কলেজে অধ্যাপক নাই, হাসপাতালে ডাক্তার নাই, নার্স নাই, স্বাস্থ্যকর্মী নাই, হাসপাতালে ঔষধ নাই। সাধারণ আপনার যদি অপারেশন করতে হয়, সুই কিনে আনতে হবে, সুতা কিনে আনতে হবে, তুলা 10 ব্যান্ডেজ কিনে আনতে হবে। শুধু গ্রাম থেকে রোগীকে যদি অ্যাম্বুলেন্স করে আগরতলায় আনতে হয়, সেই অ্যাম্বুলেন্সের পেট্রোল ডিজেলের দাম রোগীকে বহন করতে হবে। কোন ত্রিপুরা? শ্মশানে বলেছিলাম এটা কি এমনি করেছি? এই অবস্থা থেকে ত্রিপুরাকে যদি উদ্ধার করতে চান, স্কুলের শিক্ষক, কলেজে অধ্যাপক, হাসপাতালে ডাক্তার, নার্স, প্যারামেডিক্স এবং উপযুক্ত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা যদি করতে চান, এই সরকার থাকবে লুণ্ঠনের রাজত্ব চালিয়েছে এবং শিক্ষা দপ্তরটাকে নিয়ে ছেলে খেলা করছে। কাজে এর থেকে আমাদের ছেলে মেয়ে, তাদের যে ভবিষ্যৎ, যারা ভারতবর্ষের ভাবি নাগরিক, তাদের ভবিষ্যৎকে সম্পূর্ণ অন্ধকার করে দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে যদি রক্ষা করতে হয়, অসুস্থ মানুষ, গরিব মানুষ, বিরন্ন মানুষ, তাদের যদি স্বাস্থ্য রক্ষা করার জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাটাকে একটা ভালো জায়গায় ফিরিয়ে আনতে হয়, তাহলে এই সরকার রেখে কিন্তু এটা চলবে না। সামনের যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম, এই সংগ্রামকে এদেরকে উচ্ছেদ করার জন্য দৃঢ়তা, বলিষ্ঠতা নিয়ে ঘরে ঘরে আমাদের সংগঠিত হতে হবে। নতুন মানুষকে সেখানে যোগ করার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে, উদার দৃষ্টিভঙ্গি নিতে হবে। না হলে শুধু আমরা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট, আমরা যদি মনে করি আমাদের শক্তি চলে সবকিছু হয়ে যাবে, তাহলে এটা নিজের শক্তিকে বাড়িয়ে চিন্তা করা। মানুষ তো বিভ্রান্ত, তাদেরকে বিভ্রান্ত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চক্রান্ত চলছে জাতীয় স্তরে আমাদের রাজ্যে। কাজে এর থেকে মানুষকে উদ্ধার করতে গেলে পর মানুষের সাথে জীবন্ত সম্পর্ক, সামাজিক সম্পর্ক আমাদের সুদৃঢ় করতে হবে, তাদেরকে জয় করে আমাদের সঙ্গে আনতে হবে। এই যে গুরু দায়িত্ব, এই দায়িত্ব কিন্তু আমাদের পালন করতে হবে। কৃষক, কৃষি আক্রান্ত, আমাদের লড়াইয়ের ফসল, কৃষকের কাছ থেকে তার উৎপাদিত ফসল একটা ন্যূনতম সহায়ক মূল্যে কেন্দ্রের সরকার কিনবে। কি চলছে ত্রিপুরায়? ফসল যখন কৃষকের ঘরে আসে, সে যখন বাজারে বিক্রি করতে যায়, যে প্রথম 3 মাস সরকার বাজারে যায়, ফরিয়া যারা, মিডলম্যান যারা, তারা কৃষকের কাছ থেকে সস্তা দামে তার ফসল কিনে নিয়ে গুদামজাত করে, তাদের কাগজপত্র সমস্ত বদল করে, সরকার যখন বাজারে নামে, সরকারের কাছ থেকে মিডলম্যান যারা, এবং এরা মন্ডলের লোক, শাসক দলের লোক, এরা সেখানে টাকা লুটপাট করছে। ভালো বীজ, ভালো সার কৃষক পাচ্ছে না, সেচের মেশিন কাজ করছে না, পানীয় জলের মেশিন কাজ করছে না,
স্বয়ংসম্পূর্ণ হয়েছে। উদ্বৃত্ত বিদ্যুৎ আমরা তৈরি করে গেছি। ভারতবর্ষের বাইরে এমনকি বাংলাদেশে ত্রিপুরা বিদ্যুৎ বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করছে, কিন্তু ত্রিপুরা এই জোট শোষণে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত, কৃষি দারুণভাবে আক্রান্ত। এই পরিস্থিতিতে যদি কৃষককে বাঁচাতে চাই, রক্ষা করতে চাই, সেচ এই সমস্ত বিষয়কে যদি আবার পূর্বের জায়গায় আরো উন্নত পরিস্থিতির মধ্যে আমরা নিয়ে যেতে চাই, তাহলে পরে এই সরকার থাকবে, আমাদের নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়িত করা যাবে, তাহলে একটু উচ্ছেদ করা ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। ত্রিপুরা গণতান্ত্রিক আন্দোলনের মূল ভিত্তিটাকে উপজাতি অনুপজাতি অংশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামী ঐক্য, এবং তার ফসল একদিকে যেমন বামফ্রন্ট সরকার, আরেকদিকে হচ্ছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, নানাভাবে একে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। বিজেপি তো তখন ত্রিপুরাতেই ছিল না, তারা বদলে গিয়েছেন, আপনারা জানেন। আমি তাদের নাম এখানে উল্লেখ নেই। এখন কি চলছে? বামফ্রন্ট সরকার এই এডিসি তৈরি করে তাদের যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে কিন্তু বসে থাকে। ভালো অফিসার, তাদের বেতন ভাতা, এডিসি এলাকার সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে পরিকাঠামো গড়ে তোলা, তার জন্য রাজ্য সরকারের যে বাজেট, তার বড় অংশের টাকা, এবং আমরা ঘোষণা করে বিধানসভার ভেতরে বলেছিলাম 100 টাকা যদি আমরা খরচ করি, 60 টাকা উপজাতি অধ্যুষিত এলাকার জন্য আমরা খরচ করব, এবং তারপরে আমাদের গুরুত্বের জায়গা হচ্ছে তফসিলি অংশ, সংখ্যালঘু অংশের মানুষের। এর মধ্যে কোন রকম তঞ্চকতা ছিল না। এখন কি চলছে? কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, অনাহার, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্ধান বিক্রি, বাইরে কাজের জন্য যাচ্ছেন ঘরের ছেলেরা মেয়েরা, ওখানে বেগুনি মারা যাচ্ছেন, মৃতদেহ বাড়িতে ফিরে আনতে পারছেন। কোথায় সরকার? ওখানকার এডিসি যারা চালাচ্ছেন, যে বন্ধুরা, তারা তো কিছু বলছেন এই সরকারের বিরুদ্ধে। এটা করে তারা যে আলো জ্বালবার চেষ্টা করেছিলেন, এই আলো তো নিভে গেছে, অন্ধকার হয়ে গেছে, তারাই তো জনগণ থেকে এখন বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু বলছি এডিসি কে রক্ষা করতে হবে, তাকে অর্থ দিতে হবে, ভালো অফিসার দিতে হবে, সরকার থেকে সব দিক থেকে সাহায্য করতে হবে। কার কাছে আমরা বলছি? এই জোট সরকার, তারাই তো সর্বনাশ করছে। তারা থাকবে, এডিসি শক্তিশালী হবে, নিজের পায়ে দাঁড়াবে, উপজাতি জনগণের জীবন যন্ত্রণা বুঝবে, এই ধারণা নিয়ে যদি আমরা চলবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা ভুল করবো। তাই যেটা বলবো, এদেরকে সরকার থেকে উচ্ছেদ করে উপজাতি অনুপজাতি অংশের মানুষের ঐক্যকে সুদৃঢ় করে, এবং এই ঐক্যকে চোখের মনির মতো রক্ষা করে সামনের যে রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামে এই অশুভ শক্তিকে, জনবিরোধী শক্তিকে, গণদুষ্পন্দে পরাস্ত করে জনদরদী শক্তিকে এই রাজ্য সরকার পরিচালনার দায়িত্ব তুলে দিতে হবে। অফিসের শিক্ষক, কেরানি, কর্মচারী, অফিসার, তারা সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে কাজ করতে পারছে না। অফিসের ভেতরে প্রত্যক্ষভাবে, শারীরিকভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে। কি চলছে? এটা চলতে দেবেন? এটা চলতে দেওয়া যাক? এই সরকারকে দেখে এই অবস্থার মধ্যে পরিবর্তন আনা যাবে। এই কারণে এই সরকারটাকে পরাস্ত করতে হবে। ব্যবসা বাণিজ্য কি চলছে? মানুষের তো পয়সা নেই, পয়সা না থাকলে জিনিসপত্রের কেনা বেচা কি হবে? এই যে শারদ উৎসবের মাস চলছে, সামনে কালী পূজা হবে, তারপরের দিন রাত্রি দ্বিতীয়, তারপর 1 মাসের এই কর্মসূচি শেষ হবে। এই মাসটার জন্য ব্যবসায়ীদের জন্য অপেক্ষা করে, উপজাতি অনুপজাতি নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে, আমাদের ত্রিপুরার মানুষ আদি অনাদিকাল থেকে এই সময়টার জন্য অপেক্ষা করছেন। এখন কি বিমর্ষ। এই অবস্থা থেকে ত্রিপুরাকে যদি উদ্ধার করতে হয়, অর্থনৈতিক সংকটের হাত থেকে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত, তারা থেকে শুরু করে পরিবহন শিল্পের সাথে যারা যুক্ত, তাদেরকে যদি রক্ষা করতে হয়, সাধারণ মানুষকে যদি বাঁচাতে হয়, এই সরকার উচ্ছেদ করা ছাড়া কোনো বিকল্প নেই। শ্রমিকরা লড়াই করে যে অধিকারগুলো আদায় করেছে স্বাধীনতার পর, বিজেপি সরকার সর্বভারতীয় ক্ষেত্রে একটার পর একটা অধিকারগুলি হরণ করে সুসংখ্য মালিক যারা, তাদের সুবিধার জন্য নতুন আইন তৈরি করেছে। আমরা ত্রিপুরায়
শ্রমজীবী মানুষদের রক্ষা করার জন্য ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। এখন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। মানে সরকার, শ্রম দপ্তর যে সরকারের প্রতিনিধিত্ব করে তারা মিলে শ্রমিকদের ঠকাবার জন্য প্রতিনিয়ত ভূমিকা নিচ্ছে। আমি পেছনে যাব না। এই যে শারদ উৎসব চলছে, এই সময়ে তারা যে বোনাস পান, প্রত্যেক বছর গত বছর তো বোনাস পেতেন, নতুন বছরে এটাতে 1%, 2%, 3% বেশিরভাগ এবার গুণ হয়ে গেছে। গত বছর পেয়েছেন, এবার তার চাইতে কম অনেককে এখন পর্যন্ত বোনাসই দেওয়া হয়। কালকে গিয়ে দেখা গেল বামফ্রন্ট সরকারের যে প্রকল্প, আপনার এই যে নির্মাণ শ্রমিক তাদের জন্য শত শত কোটি টাকা যে তহবিল তৈরি করে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছে বামফ্রন্ট সরকার। এখন তারা বাহবা নেওয়ার চেষ্টা করছে, নাম পাল্টে এবং অভিযোগ করার চেষ্টা করছে বামফ্রন্ট সরকার শ্রম দপ্তর কোনো ভূমিকা নেয়নি। মুখের মতো জবাব দিয়েছেন সিআইটিউ ত্রিপুরার সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দত্ত গতকাল 24 ঘন্টার ব্যবধানে সাংবাদিক বন্ধুদের ডেকে কোনো জবাব দেয়। এই পরিস্থিতিতে শ্রমিক শ্রমজীবীদের স্বার্থ রক্ষা করতে গেলে পরে এই সরকারটা থাকবে, স্বার্থ রক্ষিত হবে, লুণ্ঠিত অধিকারগুলি পুনরুদ্ধার করা যাবে, এই ভাবনা নিলে কিন্তু ঠিক হবে না, আবার ঠকতে হবে। তাই আপনাদের কাছে আমাদের যে আবেদন থাকবে, সামনে যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ সংগ্রাম, সেই সংগ্রামের জন্য ঘরে ঘরে প্রস্তুতি শুরু করতে হবে এবং দৃঢ় বলিষ্ঠ থাকবে এদের চেষ্টা করে জনগণের স্বার্থের কথা ভাবে লড়াই ময়দানে ভূমিকা নেয়। এরকম যে শক্তি জনতার সরকার, এরকম একটা সরকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আপনাদের একটা বলিষ্ঠ রাজনৈতিক অবস্থান গ্রহণ করতে হবে। মানুষ যদি ঐক্যবদ্ধ হয় ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের ঊর্ধ্বে এবং যারা যদি দৃঢ়তা নিয়ে বলিষ্ঠতা নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কে তাদের হারাবে? এবং আপনারা, আমরা যে কথাগুলি বলছি আপনাদের কথাই আমরা বলছি, আপনাদের থেকে জেনে শুনে বুঝে নিয়ে আপনারা তো সত্যের পক্ষে দাঁড়াচ্ছেন, ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছেন, অন্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। কাজে আপনাদের তো হারাবার কিছু নেই। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা আপনার কাছে একটা বাড়তি শক্তি, বাড়তি সুযোগ, এটাকে বাতিল করে সাহসে ভর করে এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। সামনে যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম অপেক্ষা করছে 3-4-5 মাসের ব্যবধানে, ষড়যন্ত্র চলছে। জনবিচ্ছিন্ন যারা, তাদেরকে ষড়যন্ত্র করা ছাড়া কোনো রাস্তা নেই। কেন বলছি জনবিচ্ছিন্ন? না হলে 10 মাস আগে মুখ্যমন্ত্রী পাল্টা, না হলে যাকে মুখ্যমন্ত্রী করেছেন তাকে তৃতীয়বার জন্য ত্রিপুরার 8টা-10টা মহকুমা থেকে 3 দিন আগে রাজনৈতিক দুর্বৃত্তদের জড়ো করে আগরতলার মানুষের ভোটের অধিকার হরণ করে এইভাবে জয় নিশ্চিত করতে হয়। লজ্জার কথা, মাথা হেট হয়ে যাওয়ার কথা, শক্তির দরকার না। এডিসি ভিলেজ কমিটির নির্বাচন হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এই নির্বাচন মোকাবেলা করার সাহস নেই, হিম্মত নেই, ভয় পেয়ে নানা কৌশল করে নির্বাচনটাকে পেছিয়ে দেওয়ার জন্য অবস্থান গ্রহণ করেছে। দলের ভেতরের অবস্থানে কি এখন পর্যন্ত বিজেপি এবং তার সহযোগী আইপিএফটি সব মিলিয়ে 6 থেকে 7 জন বিধায়ক দল ত্যাগ করে তারা অন্য দলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে। কেউ কেউ হয়তো এখন অপেক্ষা করছে। কিসের লক্ষ্য? ভেতর থেকে এই ভাবা এই দলের যে অস্তিত্ব সেটা মুক্ত হচ্ছে এবং এটা ভেঙে পড়ছে ধীরে ধীরে তাসে করে। এই এরা পরিকল্পনা করছে দেশের নির্বাচনে ক্ষমতায় টিকে থাকার জন্য, পুনরায় ফিরে আসবার জন্য এই যে পঞ্চায়েত থেকে আরম্ভ করে লোকসভা নির্বাচন পর্যন্ত, এমনকি এই 4টা বিধানসভার উপনির্বাচনে যে বিশিষ্ট ভূমিকা নিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, লুণ্ঠন করেছে, এর চাইতেও আরো ভিন্ন কোনো পদ্ধতির প্রয়োজন করে বলে তারা নিজে কৌশল করবেন না। এরকম ভাবনা নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। কিন্তু ঘটনা উল্টো, বাহিরে যারা এই গত নির্বাচন থেকে শুরু করে 4 বছর 4.5 বছর যাবৎ সারা
18 নির্বাচন তারা করেছেন, পঞ্চায়েত থেকে লোকসভা এবং বিধানসভা উপনির্বাচন। এখন কেন উত্তরপ্রদেশ থেকে আগাম 300 বাইক আনতে হচ্ছে? ত্রিপুরায় কি বাইকের অভাব দেখা দিয়েছে? বাইক আছে, চালাবার লোক পাচ্ছে না। যুবকদের মধ্যে এটা আত্ম অনুসন্ধানের মধ্য দিয়ে তারা বুঝতে পারছেন আমরা প্রতারিত, প্রবঞ্চিত, প্রলুব্ধ হয়েছিলাম, নিজের পায়ে নিজেরা বুঝতে পারছেন। এবং এদের গোপন আলোচনা হচ্ছে ভোটের আগে 1 মাস, 1.5 মাস, 2 মাস আগে ভারতবর্ষের বাইরে থেকে নাকি 10,000 কর্মী আসবে, খ্রিস্টা প্রমুখ থেকে শুরু করে মন্ডল পরিচালনার জন্য। তাদের তো ভোট নাই, তাদের কেন আনবেন? তাহলে ত্রিপুরায় আপনারা যারা নিজেরা দাবি করেছিলেন আপনারাই সর্বশক্তিমান, 2047 পর্যন্ত এই ত্রিপুরায় আপনাদেরই সরকার থাকবে, দেশে তো থাকবেই। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাইরে থেকে কেন 10,000 কর্মী আনতে হবে? মানুষ পাচ্ছেন না। এই ঘটনাগুলো কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তারা দুর্বলতায় ভুগছে, ভীত সন্ত্রস্ত মানুষের উপর আস্থা রাখতে পারছে না, কারণ মানুষ তাদের উপর আস্থা রাখছে। এই পরিস্থিতিতে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করবে, যে সম্পর্ক করবে সীতারাম ইয়েচুরি বারবার আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছে। তার সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলবো সমস্ত ষড়যন্ত্র মানুষ ঐক্যবদ্ধ হলে, সাহস নিয়ে মানুষ যদি এগিয়ে যেতে পারে, মানুষের পক্ষে কিছু অসম্ভব না, সমস্ত অসম্ভবকে মানুষই সম্ভব করতে পারে। এই ফেরিটা নিয়ে আপনাদের কাছে আবেদন করব, এগিয়ে যান। জয় আপনাদের জন্য অপেক্ষা করছে, নূতন ইতিহাস তৈরি করবার জন্য লড়াইয়ের ময়দানে আপনারাই ভূমিকা গ্রহণ করবেন এই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।